গীতাকে বাঁচাতে ছুটে এলো স্বস্তিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গিনি তো কথা বলতে থাকে বাড়ির সবার সাথে আর বলে, মেহেক যদি একবার এই বাড়িতে চলে আসে তাহলে অগ্নিজিৎ মুখার্জি আর আপনাদের সবাইকে আমি দেখে নেব। আমি যে কি জিনিস সেটা আপনি এখনো জানেন না, তাই একটু ধৈর্য ধরুন আর দেখতে থাকুন ঠিক কী হতে চলেছে। আমি যতদূর জানি আজ আবার আমাদের গীতা সব কিছু ফেলে ইন্টারভিউ দিতে যাবে কৃপানের অফিসে। এসব বলে চলে যাচ্ছে গিনি। তখনই বাড়ির প্রত্যেকে, বিশেষ করে বন্নি আর পরম বলে, একই বাড়িতে দুটো মেয়ে বড় হয়েছে, একজন এতটাই ভালো আর একজন এতটাই কালো যে তার মনটা পুরো বিষে ভরে গেছে। সাত্বিক তুই কিছু বল। এরপর সাত্বিক কিছুই বলার মতন অবস্থাতে নেই। তার মধ্যেই সাত্বিক বলে, ও ওই কথাটা কি বলল? গীতা কোথায় যাবে ইন্টারভিউ দিতে? কৃপানের অফিসে। এরপরে গীতা চলে গেছে একটা জায়গায় ইন্টারভিউ দিতে। সেখানে রিসেপশনিস্টের সাথে কথা বলে। রিসেপশনিস্ট বলে, আপনার নাম অ্যাডভোকেট গীতা, তাই তো? তখনই সে বলে হ্যাঁ। এরপরে বলে, ওই যে আমাদের স্যার ওখানে দাঁড়িয়ে আছে, ওনার সাথে কথা বলুন। গীতা এসে বলে, আমি হলাম অ্যাডভোকেট গীতা। তখনই সেই এমপ্লয়ি বলে, আচ্ছা ম্যাডাম, দেখি আপনার কাগজগুলো দেখি। এরপরে গীতা কাগজগুলো দেখার বলে, আপনার তো সেরকম কোনো এক্সপিরিয়েন্সই নেই, আপনি এক কাজ করুন, এই ফাইলটা নিয়ে আমাদের স্যারের ঘরে চলে যান। এরপরেই গীতার মনে পড়ে যায় এত যে ইনসাল্ট হয়েছে সেই সমস্ত কথাগুলো। তারপর যখন বসের ঘরে গেছে সেটা দেখে যে আর অন্য কেউ নয়, সেটা হলো কৃপান। কৃপানই হলো এই কোম্পানির বস। আর এটা দেখার পরে গীতা তো চমকে গেছে আর বলে, তুই এখানে কি করছিস? তখনই কৃপান বলে, আমাকে তো এখানে আসতেই হতো। কি করেছিলাম আমি একটা মেয়ের হাত ধরেছিলাম একটু নেশা করে। আমি তার জন্য কত কিছু সাফার করেছি। আমার ভালোবাসাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তার বিয়ে অন্যত্র দিচ্ছ, আর আমার লাইফটা তো হয়েই গেছে। তাই আমি আর তোমাকে ছেড়ে কথা বলবো না। কি ভেবেছিলে এটা অন্য কারোর অফিস আর তুমি সেখানে চাকরি করবে? সেটা তো এত সহজে হতে দেব না। এরপর গীতা বলে, তুই এখানে কি করতে এসেছিস বল? তখনই কৃপান বলে, আরে বাবা, এটা তো আমারই অফিস, আমি হলাম জমিদার বংশ, আমাদের কি আর বিজনেসের অভাব আছে বল? শোন, একটা কথা মনে রাখবি, যে অন্যায় তুই আমার সাথে করেছিস আজকে তার বদলা নেব। আজকে আমি তোকে ভালোভাবে ট্রিটমেন্ট করব। এরপরে গীতা বলে, এগোবি না, একদম এগোবি না। কৃপান তো আস্তে আস্তে এগোতে থাকে। আর এর মধ্যেই ফোন করেছে পদ্ম আর বলে, উকিল দিদি ওরা তোমার বাবার মাথায় বন্দুক ধরে রেখেছে, আমি চাইলেও কিছু করতে পারছি না। তখনই কৃপান বলে, ফোন এসে গেছে তো? বাহ, এটাই তো চেয়েছিলাম। শোন, এবারে তোর বাবার মাথায় বন্দুক ধরা রয়েছে, তুই যদি বেগরবাই করেছিস তাহলে তোর বাবাকে 1 নিমেষের মধ্যে শেষ করে দেওয়া হবে। ধর, এই 1 লাখ টাকা ধর, এটা হলো তোর কাজের অ্যাডভান্স। আর আমি যেই পোশাকটা এখন তোকে দিচ্ছি সেটা তুই পরে আসবি। আজ নাচা গানা পার্টি আর হৈহুল্লোড় হবে। এটা শোনার পরে গীতা বলে, হবে না, আমি এসব পোশাক পরবো না, আর টাকা দিতেও হবে না, আমি টাকা নেব না। তখনই কৃপান বলে, এরকম বললে তো হবে না, টাকা তো তোকে নিতেই হবে আর তোকে কাজও করতে হবে। তুই যদি কাজ না করিস তাহলে তোর অবস্থা যে কি হতে পারে তুই সেটা এখনো জানিস না। সেজন্যই বললাম বাড়াবাড়ি করিস না। এরপর গীতা খুব ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে পদ্মর সাথেও অন্যায় করতে থাকে গুন্ডাগুলো। আর পদ্ম তখন বলে, মেসোমশাইয়ের ওপর থেকে তোমরা এই অত্যাচার সরিয়ে নাও, কেন করছো? বন্দুক ধরো না। কিন্তু গুন্ডাগুলো কৃপানের নির্দেশে গণেশ গাঙ্গুলির মাথায় বন্দুক ধরে রেখেছে। গীতা যখন ফোন করে আবার, তখন পদ্ম সেই একই কথা বলে যে ওরা কোনোভাবেই বন্দুক সরাতে দিচ্ছে না। গীতা ভাবে আর তো কোনো অপশান নেই, কি করব আমি এখন? কৃপান বলে, দেখ, তোকে 1 লাখ টাকাও দিয়েছি, তোকে পোশাক দিয়েছি, এবার যদি তুই কাজ না করিস তাহলে কিন্তু তোর বাবাকে আমরা শেষ করে দেব। গীতা বুঝতে পারে না কি করবে বা তার কি করা উচিত। এর মধ্যেই পদ্মকে আবারও ফোন করেছে। পদ্ম তখন বলে, উকিল দিদি আমি কি করব বলো, আমি তো পারছি না কিছু করতে। গীতা তখন বলে, তোর উকিল দিদির মান সম্মান সব চলে যেতে বসেছে রে পদ্ম। বাবার জন্য যে আমাকে সব কিছু করতেই হবে। ওরা আমাকে একটা পোশাক ধরিয়ে দিয়ে গেছে আর বলছে ওই পোশাকটা পরে পার্টিতে যেতে। আমি যে কি করব বুঝতে পারছি না। তখন পদ্ম বলে, উকিল দিদি ওরা তো আমাকেও পোশাক দিয়ে গেছে, বলছে আজ রাতে নাকি পার্টি হবে, হৈহুল্লোড় হবে। সত্যি আমি বুঝতে পারছি না যে আমি কি করব। এর মধ্যেই গীতা খুবই ভেঙে পড়েছে, কিন্তু বাবার চিকিৎসার কথা ভেবে গীতা পোশাকটা পরেই নেয়। আর এরপরেই চলে এসেছে কৃপানার বলে, বাহ, তোকে দেখতে তো অনেক সুন্দর লাগছে, তোর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না, বিশ্বাস কর তোকে দেখতে এতটাই ভালো লাগছে। এর মধ্যেই
স্বস্তিক চলে এসেছে বস্তিতে। স্বস্তিক আস্তে আস্তে গীতার বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। তখন গুন্ডাগুলো দেখে তাড়াতাড়ি করে সরে যায়। তার মধ্যে পদ্ম ড্রেসটা পরে নিয়েছে। এরপর দরজা টকটক করতে থাকে স্বস্তিক, কিন্তু সেটা বুঝতে পারেনি পদ্ম। পদ্ম একটা অস্ত্র নিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়, আর সেটা স্বস্তিক দেখার পরে অস্ত্রটা ফেলে দেয়। স্বস্তিক তখন বলে, এই পদ্ম, বাড়িতে নাকি শুনলাম খাওয়া জুটছে না, আর তুই এই এত দামি পোশাক কোথা থেকে পেলি রে? তোকে এই এত দামি পোশাক কে দিয়েছে? বাবা উত্তর দিচ্ছিস না কেন, বল। তখনই পদ্ম বলে, আমি আর কি বলবো, কিছু না। কারণ পদ্ম লক্ষ্য করে যে পেছন থেকে কেউ একজন বন্দুক ধরে রেখে দিয়েছে, তাই কোনো উত্তরই দিতে পারছে না পদ্ম। কিন্তু পদ্মর সাইডে একটা আয়না ছিল, যেই আয়নাতে স্বস্তিক সবটা দেখে নিয়েছে যে বন্দুক ধরে ভয় দেখানো হচ্ছে পদ্মকে। তখনই স্বস্তিক ভাবে আর চুপ করে থাকলে হবে না, এইবারে রুখে দাঁড়াতেই হবে। অন্যদিকে পদ্ম খুবই কান্নাকাটি করতে থাকে, আর গীতাও খুব কান্নাকাটি করতে থাকে, কারণ গীতার হাতে আর কোনো উপায় নেই। গীতা তো জানেই না যে স্বস্তিক এখানে চলে এসেছে আর গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে। তখনই স্বস্তিক বলে, গীতা কোথায়, উত্তর দে। কিন্তু কেউই কোনো উত্তর দিচ্ছে না। এর মধ্যেই গরম জল একজনের মুখে ঢেলে দিয়েছে। আর তারপরেই পদ্ম বলছিলাম কি, স্বস্তিক দাদাবাবু বলছে উকিল দিদিকে একটা ফোন করতে হবে। এরপর গীতাকে ফোন করে পদ্ম জানায়, তুমি কোনোভাবেই ওদের সাথে যাবে না, কারণ স্বস্তিক দাদাবাবু এসে গুন্ডাগুলোকে মেরে উচিত শিক্ষা দিয়েছে, তুমি যাবে না ওদের সাথে উকিল দিদি। এরপরে স্বস্তিক বলে, কৃপান এই সব কিছুর পেছনে রয়েছে, ওকে তো আমি ছেড়ে কথা বলবো না। এর মধ্যেই গীতা জানতে পেরে যায় যে তার বাবার পাশে এসে দাঁড়িয়েছে স্বস্তিকবাবু, তাই গীতাও আর তোয়াক্কা করছে না। গীতাও এবারে উঠে পড়ে লেগেছে কৃপানকে উচিত শাস্তি দেবে বলে। এদিকে গণেশ গাঙ্গুলি খুব ভয় পেয়ে গেছে, স্বস্তিক গণেশ গাঙ্গুলির পাশে রয়েছে।